লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান খান, সাবেক অধিনায়ক র্যাব 2, যিনি সর্বপ্রথম পিলখানায় উপস্থিত হয়েছিলেন ওই ঘটনার দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মহাসচিব, অন্যান্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খানুজ শামসুজ্জামান। যখন বিডিআর কার্নেসটা 25 তারিখে ঘটে, সে সময় আমি র্যাব 2 সিও ছিলাম। আসলে 5 মিনিট সময়ে আপনাদেরকে আমার তৎকালীন সে ঘটনাগুলো কিভাবে ফ্যাসিস্টরা ঘটালো শেখ হাসিনার নেতৃত্বে, সেটা বলা খুব কঠিন। আমি সংক্ষেপে শুধু বলি, সকাল তখন 9:15 বাজে আমি ঢাকা ক্যান্টনমেন্টে ডিজিএফের সঙ্গে একটা কাজ করতেছিলাম। আমাকে জানানো হলো যে বিডিআর দরবার হলে গোলাগুলি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে, আমার গাড়ি পাশেই ছিল, আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি, ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে। সেখান থেকে আমি 7টা AK-47 ড্র করি, প্রায় 2000 রাউন্ড নিই। আমার সাথে আরও 7 জনকে সঙ্গে নিয়ে নিই। আমি 10টার ভিতরে পৌঁছে যাই 4 নম্বর গেটের কাছে, এখানে জাপান ফ্রেন্ডশিপ ঠিক হসপিটালের উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই। তখনও গেটে কিন্তু 2 থেকে 3 জন সৈনিক পাহারা দিচ্ছিল, 1টা-2টা গুলি আসছিল। এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম, ডিজি হাসান মাহমুদকে জানালাম। আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয়, এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায়। MS ছিল, সে ডিউসি ছিল। এরা কি করলো, আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে, আমাদের কাছে গুলি শুরু হয়েছে। পরে যে না তুমি ভিতরে ঢুকবে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে, উনি বলছে কেউ গোলাগুলি করবে না, উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত, এবং তার নানক, মির্জা আজম, তাপস, প্রত্যেককে। আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না। সেনাবাহিনী আসলো, এসে আমার কাছে, তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন 17 বেঙ্গলের, এখন বর্তমান সেনাপ্রধান। উনি একটা কোম্পানি নিয়ে আসলেন, আমাকে বলে জামান এখানে কি করবো। আমি বলছি আপনাকে কি বলেছে? বলেছে না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে। তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা? কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে। এর ভিতরে কর্নেল গুলজার আমাকে ফোন দিল 10টা থেকে 10:15 দিকে, জামান তুই কোথায়, তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা, এরা এখন অর্গানাইজ না। আমি বলি স্যার আমি এসে গেছি স্যার, আমাদের ঢুকতে দিচ্ছে না। কর্নেল এমদাদ, আপনারা জানেন, ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ, 500 জাম করেছিলেন উনি, ওনার জানে ভয় করে কিছু ছিল না। এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা প্লাটুন নিয়ে ভিতরে আয়। আমি শাউট করতেছি কর্নেল রেজার সাথে যে স্যার আপনি যমুনা ভবন রাখেন, আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। আমার 5 নম্বর গেটে মেজর আমিন আছে, আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আর্মড আছি, ঢুকতে দেয় না। বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। এর ভিতরে আপনার আমার কোর্স মেজর হাসান ফোন করলো, দোস্ত তুই আয়, এরা আমাদেরকে মেরে ফেলবে। আমি বলছি আমি ঢুকতেছি, আমি একটু আগায় যাই, গুলি আসে, আমি আবার ডানে যাই, বামে যাই, আমার সামনে দেখলে একটা ছোট্ট বাচ্চা মারা গেল। এরপরও আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না। সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো। এর ভিতরে 1:30টার দিকে দেখি আপনার এই মির্জা আজম, নানক, মাহবুবারা গিনি MP, মুস্তাক আহমেদ রুহি MP, ওয়ারেসুদ্দিন বেলাল, এদেরকে আমি একটা মুহূর্তে যেন ভুলতে পারি না। আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে। ওরা দেখি পতাকা হাতে করে ওখানে যাচ্ছে, যে তারা ওদেরকে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেল। পরে শুনি তাদের নাকি বিরিয়ানি খাইয়েছে। রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনার যে ঘটনা ঘটলো, হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো সাহারা খাতুন। সে যে কোয়ার্টার থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো, আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না। তখন রাত্রি 9টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে। আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিং এর ভিতরে। এই মুনি এখনো বেঁচে আছে, এর সঙ্গে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ। আমার সে মেসেজ পাঠাচ্ছে, আমি বলছি মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো, তুমি করো না, কথা বলো না। বলে সে মেসেজ দিচ্ছে স্যার মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল, যে বলে সে কর্নেল গুলজারের লাশ খুঁজছিল, গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে, যে দেখে খুশি হয়েছে সে। কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200-র ঊর্ধ্বে জেএমবিকে গ্রেপ্তার করি। আমি সেই 2005, 6, 7, 8 সালে র্যাবের সিও ছিলাম। আমরা ওই শাহেক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেপ্তার করে, পরে সে ওখান থেকে বের হয়ে আসে। আমি যখন রাত্রি প্রায় 10টার দিকে যখন দ্বিতীয় দিন 26 তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম, ঢুকতে দেয় না। এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং একে আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই, তখন রাত্রি বাজে 9টা, 26 তারিখ ডিজির পাশে যে ঢুকলাম,
ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা, পিন ড্রপ সাইলেন্স। তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান, আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কেউ হবে, পরে দেখি এটা কর্নেল দেলোয়ার। তো এই যে আপনার পুরো জিনিসটা, পরের দিন যখন আমি ইন্টারোগেশন শুরু করলাম, এই 2-3 দিন পরে ইন্টারোগেশনে যে আমি সুবেদার তোরাবালিকে ধরলাম। এই সুবেদার মধ্যে তোরাবালি কে ছিল? লেদার লিটনের ভাইস সন্ত্রাসী, আওয়ামী লীগের হাজারীবাগের নেতা। তোরাবালির মোবাইলে আমি প্রায় 42টা কল পেয়েছি, যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে। এই কলগুলো আমাদেরকে বের করতে দিল না। আমি কাজলকে ধরলাম, কাজলের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর। এই কাজল তোরাবালি, আমি সিপাই হাবিবকে ধরে যখন ইন্টারভিউ করি, তার পকেটে আমি পেলাম তাপসের ভিজিটিং কার্ড। আমি তাকে জিজ্ঞাসা করলাম তাপস কি করতে আসতো, বলে স্যার উনি মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো। একজন এমপি কি হবে ক্যান্টিনে আসে, কার অনুমতি আসতো? পুরো একটা প্ল্যান গেম ছিল, তারা এই কিলিংটা করলো। কিন্তু আমাকে 11 দিনের মাথায় ইন্টারোগেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে ডিজিএফআই এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে। পরে 12 সালে আমাকে আপনার বাধ্যতামূলক অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো। এই পুরো কিলিংটা আপনি একটা পুরো অর্কেস্ট্রেট কিলিং। এই কিলিং এর সাথে শুধু এরা না, আমাদের প্রতিবেশীও জড়িত আছে। আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে, না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে, যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যদি এই দেশের জনগণ নিয়ে আসে। ধন্যবাদ সকলকে। আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই বীর সৈনিকদের, যাদেরকে আমরা সেদিন হারিয়েছি, এবং তাদেরকে হারানোর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক। আমরা দেখেছি স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরে এই সেনাবাহিনীকে স্বাধীনতার পরেই ধ্বংস করতে চেয়েছে। ধ্বংস করার জন্য সেনাবাহিনীর সুযোগ সুবিধা না দিয়ে সেসব প্যারালাল আরেকটা রক্ষী বাহিনী গঠন করেছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে, কাদের শত্রু হতে পারে? যারা এই দেশের জন্য রাজনীতি করে তাদের শত্রু না। প্রতিবেশী যারা চায় না আমরা স্বাধীনভাবে দেশটা দাঁড়িয়ে থাকি, তাদেরই শত্রু হলে এই দেশের সেনাবাহিনী। তাই প্রথম থেকে এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য চক্রান্ত তারা করেছে। তারই ফলশ্রুতি ছিল রক্ষী বাহিনী, তারই ফলশ্রুতিতে আজকে বিডিআরের এই হত্যা। এটা কোনোভাবে ভুলার জন্য নয়। তাই আজকে বলবো, বক্তব্যের কিছু নাই। ওই শেখ হাসিনাকে ধরে এনে এই জওয়ানদের সামনে ছেড়ে দিতে হবে, গুলি করে তাকে হত্যা করতে হবে। তার মৃত্যুর রায় এই আজকে বুক সন্তান হারা যারা, আজকে বাবা হারা যারা হয়েছে, তাদের সামনে ছেড়ে দিতে হবে তাকে। আমরা দেখেছি সেদিন এই পাশে এইখানেই, আজকে এখন যেমন ইউনুস সাহেব যেখানে থাকেন এই বাসায় তিনি ছিলেন, সেই বিডিআরদেরকে নিয়ে এসে এই সেরাটন থেকে খাওয়া নিয়ে তিনি সেখানে খেয়েছেন। আর সেদিক দিয়ে আমাদের বীর সেনাদেরকে হত্যা করা হচ্ছে। এটাই ছিল সেদিনের শেখ হাসিনা উৎসব। তাই যে মহিলা এইরকম জঘন্য কাজ করতে পারে এবং যারা তাকে সহযোগিতা করতে পারে, তার কি কোনো মাফ হতে পারে? কোনো মাফ হতে পারে না। তাই ভাইরা আমার, আজকের এই দিনে আসুন আমরা যারা বিএনপি করি, এই দেশটাকে রক্ষা করার জন্য বারবার এই বিএনপির জন্ম হয়েছে, আমরা লড়াই করেছি। সেই সময় আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, আর আমাদের নাসিরউদ্দিন পিন্টুর নামে সেই সময় মামলা দিয়েছে, সে নাকি বিডিআরদেরকে নৌকা দিয়ে পার করছে এবং তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই বিএনপিকে হত্যা করার জন্য আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছে, আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করেছে। একটাই কারণ, যদি কি বিএনপিকে ধ্বংস করা যায়, জিয়া পরিবারকে ধ্বংস করা যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে না। তাই ভাইয়ের আমার, এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, আমরা দেশবাসীকে যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই
আজকে সেই আধিপত্যবাদী শক্তি যারা বিদায় হয়েছে তারা যাতে ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। আর একটি কথা মহাসচিব জোরালোভাবে বলেছেন, আমি আজকে সেটার উপরে আরো জোর দেওয়ার জন্য বলবো, যারা এই মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতায় বসে আছেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ভবিষ্যতে মন্ত্রী এমপি হওয়ার জন্য, নিজের সাইজ বাড়ানোর জন্য না। তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে 15 বছর যাবৎ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে তারা বিদায় নেবেন, এর জন্যই তাদেরকে বসানো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ মন্ত্রিসভায় থাকবে, আবার কেউ যায় দল গঠন করবে। ভবিষ্যতে এই ষড়যন্ত্রের পাঠ হইতে দেওয়া যাবে না। ইউনূস সাহেবকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নিরপেক্ষ থাকবেন না কোনো দলের প্রতিনিধি হিসাবে সেখানে থাকবেন। তাই পরিষ্কার কথা, নিরপেক্ষ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। অনেক রক্ত আজকে শুধু বিডিআর না, দীর্ঘ 17 বছর ধরে আমাদের অনেক শহীদের রক্তে আজকে আমরা এখানে এসেছি। তাই ভাইরা আমার, সেই রক্তের এই যে আজকে কান্না শুনলে সাবে বুকে হাহাকার লাগে। আমাদের অনেক কান্না আছে, অনেককে আমরা হারিয়েছি। এখনো তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নির্দেশ দেওয়ার কারণে কিন্তু এখনো আমরা চুপ করে বসে আছি। কিন্তু সেই কান্না, সেই বুকের পাথর কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। কাজে তারা এখনো যারা এইটাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, এই সুযোগে আবার ওই আধিপত্যবাদী শক্তিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পিলখানা হত্যার শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে বিএনপির বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন এখানে একটু আগে আলোচকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সময় আমাদের খুব সীমিত। আমি শুধু এখানে দাঁড়িয়েছি দেশের শ্রেষ্ঠ সম্পদ সেই দেশপ্রেমিক শক্তিদের সেদিন যারা নৃশংসভাবে হত্যা করেছিল তাদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে। কারণ তারা দীর্ঘ 16 বছর তারা গুমরে কেঁদে মরেছে, কিন্তু কোথাও কোনো বিচার পায়নি, কোথাও কোনো তদন্ত হয়নি। বরঞ্চ তারা সকল সময় এই দিনটিকে স্মরণ করে তারা নিজেরা আপ্লুত হয়েছে। রক্ষক যখন ভক্ষক হয়, আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের সাথে মিশে আধিপত্যবাদ বিস্তারের জন্য, নিজের ক্ষমতা বাড়াবার জন্য আমাদের সেদিন সেই 25শে ফেব্রুয়ারি সেই দিনটাকে একটা কলঙ্কিত দিন হিসাবে এত বড় ঘটনা ঘটাতে পেরেছে। সেই ফ্যাসিস্ট সরকারকে আজকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি, সেটা করেছেন এদেশের জনগণ। কাজে আজকের এই দিনে আমার মনে হয় বেশি কিছু কথা না বলে এই শহীদদের প্রতি যদি সত্যিকারে আমাদের শ্রদ্ধা থাকে, তাহলে আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে আমরা যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি এবং এই যত অবিচার, অন্যায়, নিপীড়ন দূর করতে পারি, সেটাই হবে আমাদের আজকের দিনের সফল। তাই আমি বলবো, আজকে আমাদের সামনের দিনগুলো কঠিন। এই কঠিন দিনে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শহীদদের কথা স্মরণ করে আজকে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকাবহ ঘটনার উপরে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি সংগ্রামী নেতা, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, উপদেষ্টা জনাব আব্দুল সালাম সহ মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম।
আমি 2-3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আমাদের নোমান সাহেবের জানাজায় অংশগ্রহণ করতে হবে। আজকে অত্যন্ত শোকাবহ একটি দিন। বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি কিভাবে দেশকে ধ্বংস করে সেটি আমরা চাক্ষুষ দেখতে পেয়েছি, টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি 2009 সালের 25শে ফেব্রুয়ারি তারিখে। বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই ঘটনা ঘটার 3-4 দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস, নানক ইত্যাদির সাথে, এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে। যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআরে যেই একটি নৈশভোজ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেননি। এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফ মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। এখানে মিডিয়ার অনেক সদস্য উপস্থিত রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এই ঘটনার পর কিছু উল্টাপাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে। সামরিক প্রত্যেকটি সদস্য বিডিআর আর্মির তারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা, বিধিবদ্ধ সংস্থার দ্বারা অন্তর্ভুক্ত থাকে। সেখানে সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে, যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে, বিদ্রোহে কাউকে মারতে গেল না, হয়তো অন্য কাজ করতেছে, কিন্তু তার উপরে অবশ্য কর্তব্য তার, তিনি গিয়ে এই বিদ্রোহ দমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে। এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে, জেল থেকেও মুক্তি পেয়েছে, অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরপরাধ। কিন্তু সামরিক আইন অনুসারে ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে, যদি কুক হাউসে কাজ করে থাকে, হাসপাতালে ডিউটি করে থাকে, অন্যত্র কোথাও ডিউটি করে থাকে, কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটিও আপনাদের জানা দরকার। ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল 5000, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র 200 জনকে। বাকি 4800 লোক কোথায় গেল? তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছেন। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন। আমরা যুদ্ধ করে 71 সালে এই দেশটি স্বাধীন করেছিলাম। বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিবাহিনী গড়ে তোলেন। 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল। এই বিডিআরের মনোবল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। কারণ কি? একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে। সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল? যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমদকেও দায়ী করব। তার উচিত ছিল সেনাদল নিয়ে ঝাঁপিয়ে পড়া, তার বন্ধুদেরকে, ব্রাদার্স ইন আর্মদেরকে রক্ষা করার জন্য। সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। কোথায় সেনাবাহিনীর বিদ্রোহ হলে সাথে সাথে তা দমন করতে হবে, এটি জেনারেল জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন।
7ই নভেম্বর কিংবা এয়ারফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে, কিভাবে দমন করতে হয়, কিভাবে শাস্তি দিতে হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখন সেই বলিষ্ঠ সরকারও নাই, বলিষ্ঠ নেতাও নেই, যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না। বিচার করার দূরের কথা, কি ওই দিন 25শে ফেব্রুয়ারি তারিখে কি অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন, তিনি ছিলেন সুবেদার তৌহিদ। যখন তার কাছে গেলেন, তাকে 1 লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন, বিডিআর এর ডিজি হিসেবে ঘোষণা করে দিলেন। সুবেদার থেকে মেজর জেনারেল, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নাই। তাদেরকে শেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন, জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দী অফিসাররা কোথায় আছে। সাহারা খাতুনও গেলেন সন্ধ্যার পরে। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয়? কারা তাকে বানিয়েছে? তিনি বাংলাদেশের কোন দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে, দুর্বল সরকার রেখেছে, অনির্বাচিত সরকার রেখেছে, যাতে প্রায়শই এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায়। এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায়। আমরা বিএনপি 17 বছর ধরে সংগ্রাম করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার রাজকে আমরা বিদায় করেছি। আমি বিএনপির সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই অগাস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। আমরা সফলভাবে তাদেরকে তাড়িয়েছি, কিন্তু এখনো আরো সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান নাই, কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য আবারও আমরা রাজপথে নামব। প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব, যাতে করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই, এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে, এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। আমরা সেই ধরনের সরকারের প্রতীক্ষা রইলাম। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, তারা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সকল শহীদ অফিসারের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা নোমান ভাইরও রুহের মাগফিরাত কামনা করি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী এবং শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের দিগ্গ আলোচকবৃন্দ এবং এই সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটা শোকাবহ দিন, একটা কালো দিন। এই দিনে 2009 সালে বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দেওয়ার জন্য, সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য, এবং যারা লড়াই করে স্বাধীনতা রক্ষা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, জাতির মনোবলকে ভেঙে দেওয়ার জন্য এই দিনে বাংলাদেশের শত্রুরা তারা পরিকল্পিতভাবে একটি বিদ্রোহ ঘটিয়েছে। বিডিআর এমন একটা সংগঠন ছিল যেটা সেই ব্রিটিশ ভারত থেকে শুরু করে অত্যন্ত যোগ্যতার সঙ্গে, সাহসের সঙ্গে তারা তাদের ভূমিকা পালন করেছে। আমাদের এই বাংলাদেশেও তারা সেই ভূমিকা পালন করেছে, যাতে করে তাদের সীমান্তকে তারা রক্ষা করতে পারে। সেই কাজ তারা করেছে। সেটাই ছিল কাল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই অত্যন্ত পরিকল্পনার সঙ্গে যারা বাংলাদেশের শত্রু, তাদের সঙ্গে যোগ সাজেশ করে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে। মেজর জেনারেল থেকে শুরু করে একজন লেফটেন্যান্ট পর্যন্ত তাদের পরিজন কাউকে তারা বাদ রাখেনি। এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড, আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন?
আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন, তিনি কি ভূমিকা পালন করেছেন? আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাবার নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা কি বলবো, কি বুঝবো, কি বুঝবে মানুষ? আজকে এই যে বিক্ষোভ, এই যে ঘৃণা তাদের প্রতি, এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ। দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে 1972 সাল থেকে এই দলটির প্রতি, এই শেখ মুজিবের প্রতি, এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ। কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। বন্ধুগণ, আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে। আমরা দেখেছি 1971 সালে যখন গোটা জাতি কিংকর্তব্য বিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছে এবং গণহত্যা করছে, সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জেনারেল জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রান্ত করেছে। আবার দেখেছি 7ই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা এই জেনারেল জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে। আবার এবারও আমরা দেখেছি এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলি, শেষ করব। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার। প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের যে আশা, যে প্রত্যাশা, যে এই সরকার জনগণের সে আশা পূরণ করবে। এবং আমরা বারবার করে কথা বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। বন্ধুগণ, আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাদিকে না হচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন, বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন। এবং সেই একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্জি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়, এটা কোনো মতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয়, এটা কোনোদিনই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শুভ নয়। আজকে আমি অনুরোধ করব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, আপনারা ধৈর্য ধরবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং সেই সঙ্গে সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাঁদা ছড়াছড়ি বন্ধ করে
তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। আমরা এই কথা বারবার করে বলছি যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটিকতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে দিতে এখনো করবেন। এই দেশের স্বাধীনতা তো নিয়ে এসেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রের সূচনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন এই গণতন্ত্রের জন্য, আর নির্বাসিত হয়ে তারেক রহমান সাহেব আজকে সেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা প্রায় 60 লক্ষ মানুষ মিথ্যা মামলায় জড়িত হয়েছি। আমাদের প্রায় 20,000-এর উপরে বেশি আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ 700 জন অত্যন্ত দৃঢ়চেতা নেতাকে গুম করা হয়েছে। আপনারা আয়নাঘর সবাই দেখেছেন, তাই না? এই আয়নাঘরে দেখুন আমাদের কত ছেলেকে ধরে নিয়ে গেছে আয়নাঘরে, গুম হয়েছে কতজন, তার মধ্যে দেখবেন 90% হচ্ছে বিএনপির লোক ছিল। বন্ধুরা, আমি এক বক্তব্য শেষ করব আপনাদের কাছে আহ্বান জানিয়ে, আজকের এই শোকাবহ দিনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের সেই সব বীর সৈনিক যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, এত প্রাণ কিন্তু মুক্তিযুদ্ধ যায়নি। 57 জন অফিসার মুক্তিযুদ্ধ শহীদ হননি। এই অত্যন্ত পরিকল্পিত ভাবে এই 27 জন চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে। সেই জন্য আসুন আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই করবো আরো। কিন্তু আবার সেই কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এই কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না, কারণ আপনি অনেক অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। আমরা আশা করব যে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন, এটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আবার সমবেদনা জানাচ্ছি আমাদের যারা আত্মীয় আছেন, সন্তান আছেন, ছেলে আছেন তাদেরকে, আর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সমস্ত বীর শহীদদের যারা সেদিন প্রাণ দিয়েছিলেন। সেই সঙ্গে আমাদের আব্দুল্লাহ নোমান ভাই, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।